ওকে, তো অর্গানিক কেমিস্ট্রির একটা নতুন ধরনের প্রবলেম নিয়ে আজকে আমরা এসেছি। তো এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে কি, আজকে আমরা শিখবো আরএস নোমেনক্লেচার কীভাবে করে। আরএস নোমেনক্লেচার জিনিসটা কি, সবার প্রথমে আমাদের এমন একটা কম্পাউন্ড যদি ইমাজিন করতে হবে যে কম্পাউন্ডার চারিদিকে, একটা কার্বনের চারিদিকে বিভিন্ন কার্যকরী গ্রুপগুলি রয়েছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা সেই ধরনের কার্বন যার চারিদিকে, কার্বনের যেহেতু চারটে হাত, তাই চারটে হাতের চারিদিকে যে সমস্ত কার্যকারী গ্রুপগুলো রয়েছে, সেই কার্যকারী গ্রুপগুলো একটা কার্বনকে ঘিরে থাকলে তাকে আমরা বলবো কাইরাল কার্বন। কাইরাল কার্বন বা অ্যাসিমেট্রিক কার্বন, অনেক ধরনের নাম হয়। তা আজ আমরা যে জিনিসটাকে নিয়ে কাজ করবো বা যে কম্পাউন্ডটাকে নিয়ে কাজ করবো সেটা হচ্ছে গিয়ে 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড। 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড লিখলে সংকেতটা ঠিক এইরকম দাঁড়ায়, ঠিক আছে। তো এর আরেকটা নাম কি না, আমাদের ডেলি লাইফে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা কমন আইটেম হচ্ছে দই। সেই দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড, যেটা আমরা ক্লাস 11-এতে পড়েছিলাম, ল্যাকটিক অ্যাসিডকে নিয়েই পড়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের এনানসিওমার। আমাদের বিভিন্ন ধরনের আইসোমারিজম পড়তে হয়েছিল, ঠিক আছে, স্টিরিও আইসোমার, তারপরে চেন আইসোমার। তো সেগুলো কি ছিল না, একটাই কম্পাউন্ডের বিভিন্ন রকমের রূপভেদ এবং তাদের আলাদা আলাদা নামকরণ। সেই রূপভেদ অনুযায়ী কী হয়েছিল না, বিভিন্ন রকমের শাখা বের করে তাদেরকে নতুনভাবে নামকরণ করতে হয়েছিল। আরও অনেক পদ্ধতি ছিল, সেগুলো ক্লাস 11-এ হয়ে গেছে। তো সেই ক্লাস 11-এরই একটা টপিক ছিল এনানসিওমার। এনানসিওমার কী ছিল না, একটা স্ট্রাকচার, যখন আমরা কোনো কম্পাউন্ডের স্ট্রাকচার আঁকবো, সেই স্ট্রাকচারটাকে যদি আমরা এঁকে তাকে আয়নার সামনে রাখি, তখন উল্টে দিলে সম্পূর্ণরূপে অপোজিটের একটা স্ট্রাকচার তৈরি হয়ে যাবে। মানে আমার এই যে হাত, এই হাতটাকে যদি আমরা আয়নার সামনে রাখি তাহলে ঠিক অনেকটা অপর হাতটা সমান সমানই লাগবে। তা এই রকম ব্যাপার হচ্ছে এনানসিওমারের ক্ষেত্রে। তো এটা ক্লাস 11-এ একটা টপিক ছিল, কিন্তু আজ আমরা যে জিনিসটা শিখবো সেটা অনেকটা ওইটার সঙ্গে রিলেটেড, কিন্তু একটুখানি আলাদা। একটুখানি আলাদা কী ভেবে না, আমরা যদি কাইরাল কার্বনকে দেখি, কাইরাল কার্বন এখানে কোনটা হচ্ছে যে এই সিটা, অর্থাৎ এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। কারণ কি না, তার চারিদিকে রয়েছে চারটে কার্যকারী গ্রুপ। চারটে কার্যকারী গ্রুপ বলতে একটা হচ্ছে এইচ, একটা হচ্ছে CH3, একটা হচ্ছে OH, আর একটা হচ্ছে COOH। তা এই চারটে যে কার্যকারী গ্রুপগুলো রয়েছে, সেই কার্যকারী গ্রুপটা কী করছে না, এই কাইরাল কার্বনকে ঘিরে রয়েছে। তা এবার আমাদের একটা জিনিস করতে হবে নাকি না, এর যে সমস্ত কার্যকারী গ্রুপগুলো রয়েছে তাদের প্রত্যেকটাকে একবার করে আমাদের ফিক্সড ধরতে হবে, তাদের পজিশনটা ফিক্সড ধরতে হবে। সেই ফিক্সড পজিশন অনুযায়ী তাদেরকে যে বাকি কার্যকারী গ্রুপগুলো রয়েছে সেই কার্যকারী গ্রুপগুলোকে ক্লকওয়াইজ একবার আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, ঠিক আছে। ক্লকওয়াইজ ঘোরানো বলতে, যদি আমরা এখানে একটা ঘড়ি আঁকি, ঠিক আছে, যাতে খাতার ক্ষেত্রে বুঝতে অসুবিধা না হয়, সে কারণে আমরা সুবিধার্থে এখানে একটা ঘড়ি এঁকে নিচ্ছি। তো যদি আমরা একটা ঘড়ি আঁকি, ঘড়ির কাঁটার দিকে, ঠিক আছে, অর্থাৎ এই দিকে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত বা অ্যান্টি ক্লকওয়াইজ। তো এইখানে যদি আমরা কম্পাউন্ডটাকে দেখি, যে কম্পাউন্ডটা আমাদের ল্যাকটিক অ্যাসিডে ছিল, সেই কম্পাউন্ড হচ্ছে সরি, এই যে আমরা স্ট্রাকচারটা আঁকছি, এই স্ট্রাকচারটার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কার্যকারী গ্রুপকে কী করতে হবে না, তাদের পজিশনগুলোকে অন্ততপক্ষে একবার করে ফিক্সড ধরে, সেই ফিক্সড কার্যকারী গ্রুপটা বাদ দিয়ে বাকি যে 3টি কার্যকারী গ্রুপ রয়েছে সেই কার্যকারী গ্রুপগুলোকে কী করতে হবে না, আমাদের একবার করে ক্লকওয়াইজ আর একবার করে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। তো এটাই হচ্ছে মেন টার্গেট। তো তাহলে আমরা যদি সবার প্রথমে COOHটাকে, এক্ষেত্রে এই যে এর পজিশনগুলো, এই পজিশনগুলো ম্যাটার করে, কীভাবে ম্যাটার করে সেটা পরে বলবো। তো সবার প্রথমে যদি আমরা COOHের পজিশনটাকে যদি ফিক্সড ধরি, তাহলে ফিক্সড ধরার পর যে যদি আমরা ক্লকওয়াইজ ঘোরাই, তো ক্লকওয়াইজ ঘোরালে কম্পাউন্ডটা কীরকম দাঁড়াচ্ছে না, যদি আমরা ফিক্সড ধরি COOH, এটাকে যদি আমরা আলাদা কালি দিয়ে চিহ্নিত করি, COOH, ঠিক আছে, এই যে প্লাস সাইনের মতো একটা স্ট্রাকচার আমরা ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে পাই, কারণ আমরা এই মাঝখানে যে পয়েন্টটা, এখানে থাকে কি কাইরাল কার্বন, এই যে এই কাইরাল কার্বন থাকে এখানে। তো যদি আমরা যে কার্যকারী গ্রুপ, বাকি 3টে কার্যকারী গ্রুপ রয়েছে তাদেরকে যদি ক্লকওয়াইজ ঘোরে, ক্লকওয়াইজ মানে কি, আমরা দেখালাম ঘড়ির কাঁটার দিকে, তো এইভাবে ঘুরবে 3 থেকে 6-এর দিকে যাবে। তাহলে আমরা যদি OH-কে CH3 এর দিকে নিয়ে আসি, CH3 যাবে H-এর জায়গায় এবং H যাবে OH-এর জায়গায়, অর্থাৎ এইভাবে।
ঠিক এইরকমভাবে কিন্তু ক্লকওয়াইজ ঘুরলো। এরপর যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজলি দেখি, আবার আমরা COOHটাকে দেখতে সামান্য অসুবিধা হবে, হ্যাঁ। তো এইভাবে যদি দেখি, তো যদি এবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ কম্পাউন্ডটাকে ঘোরালে কোন দিকে যাচ্ছে না এইভাবে যাচ্ছে। দেখো আমরা দেখেছিলাম যে 3 থেকে 12 দিকে যাচ্ছে, অর্থাৎ OH-কে ঘুরিয়ে কোথায় আনতে হবে না H-এর জায়গায় আনতে হবে। তাহলে OH কোন দিকে চলে যাবে, OH চলে যাবে বাঁ দিকে, এইদিকে চলে আসবে CH3, আর এখানে চলে আসবে হচ্ছে গিয়ে H। তো এইভাবে আমাদের প্রত্যেকটা কার্যকারী গ্রুপকে একবার করে পজিশনগুলোকে কনস্ট্যান্ট ধরে তাদের বাকি যে কার্যকারী গ্রুপগুলো রয়েছে সেই কার্যকারী গ্রুপগুলো কী করতে হবে না একবার করে ঘুরিয়ে নিতে হবে। তো সব কটা করে তারপরে একবারে দেখাচ্ছি। তো সব স্ট্রাকচারগুলো একবার করে আঁকার পর আমি দেখতে পাচ্ছি এখানে 8টা স্ট্রাকচার আমরা পাচ্ছি। 8টা স্ট্রাকচারের মধ্যে বেসিক ডিফারেন্স কি না, বেসিক ডিফারেন্স হচ্ছে যে প্রত্যেকটা কার্যকারী গ্রুপকে একবার করে পজিশনগুলোকে কনস্ট্যান্ট ধরে তাদের যে বাকি কার্যকারী গ্রুপগুলো রয়েছে সেগুলোকে আমরা একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে সবার প্রথমে আমরা কোন পজিশনটাকে কনস্ট্যান্ট ধরেছিলাম, COOH। তো তারপরে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, তারপর আমরা কোনটাকে কনস্ট্যান্ট ধরলাম, যদিও বা কালির পার্থক্য হয়তো অতটা বোঝা যাবে না, তবুও আমি এখানে বলে দিচ্ছি যে আমি প্রথমে এখানে OH-টাকে পজিশনটাকে কনস্ট্যান্ট ধরলাম, এই স্ট্রাকচারটা অনুযায়ী, ঠিক আছে। এই স্ট্রাকচারটা অনুযায়ী এখানে OH-কে কনস্ট্যান্ট ধরলাম, আবার OH-কে এখানেও কনস্ট্যান্ট ধরলাম। তো একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে CH3। আর এক্ষেত্রে একটুখানি দুটোই আর কি, মানে এই গোটা কম্পাউন্ডটাই আমি ব্ল্যাক কালিতে করে ফেলেছিলাম সবার প্রথমে। তো তারপরে আমরা ধরলাম কোনটা H-এর পজিশনগুলোকে কনস্ট্যান্ট ধরলাম। তো আমরা এবার এইগুলোকে বেসিক র্যাঙ্কিং দেবো। বেসিক র্যাঙ্কিং বলতে আমরা জাস্ট একটা পরপর আর কি সাজানোর জন্য ক্রম অনুযায়ী একবার 1 2 3 4 করে মার্ক করে দেবো, যাতে আমাদের পরে যদি কোন স্ট্রাকচারগুলোকে নিয়ে আমরা কাজ করি সেটা ভাবতে সুবিধা হয়। আশা করছি সবটাই বোঝা যাবে। তো 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আর এই যে এই স্ট্রাকচারটা, এটাকে আমরা M দ্বারা চিহ্নিত করছি মেন স্ট্রাকচার হিসাবে, ঠিক আছে। এটাকে নিয়ে আমাদের পরে কাজ আছে, সেটা কীরকম আমি বলে দেবো সবটাই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আমাদের এবার একটা নতুন ধরনের র্যাঙ্কিং শিখতে হবে। নতুন ধরনের র্যাঙ্কিংটা কী ধরনের র্যাঙ্কিং হবে না, এই যে বন্ডগুলো রয়েছে কাইরাল কার্বনের সঙ্গে যে কার্যকারী গ্রুপের বন্ডগুলো রয়েছে সেই বন্ডগুলোকে আমাদের ভালো করে নজর করতে হবে। বন্ডগুলোকে নজর কী জন্য করতে হবে না, কার্বনের সঙ্গে ডাইরেক্ট কোন এলিমেন্টটা লেগে রয়েছে, ঠিক আছে। ডাইরেক্ট কোন এলিমেন্টটা লেগে রয়েছে সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। কীরকম করে না, এখানে যেহেতু COOH, এখানে কার্বনের সঙ্গে ডাইরেক্ট বন্ড কিন্তু শুধুমাত্র কার্বনেরই আছে। তারপরে এখানে কার্বনের সঙ্গে OH গ্রুপটার সঙ্গে কিন্তু মানে শুধুমাত্র O এরই একটা ডাইরেক্ট বন্ড রয়েছে। আর তারপরে এখানে কার্বনের সঙ্গে CH3-তে C এরই শুধুমাত্র ডাইরেক্ট বন্ড রয়েছে এবং কার্বনের সঙ্গে হাইড্রোজেন। তো এইরকমভাবে আমাদের র্যাঙ্কিং করতে হবে। র্যাঙ্কিংটা কী বেসিসে হবে সেটা আবার তোমাদের বলবো। তা র্যাঙ্কিংটা যে বেসিসে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে প্রথমে যে এলিমেন্টগুলো লেগে রয়েছে এই বন্ডের সঙ্গে যুক্ত রয়েছে তাদের পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী আমাদের কিন্তু এখানে নাম্বারিং বা র্যাঙ্কিং করতে হবে। কীরকম না, যার পারমাণবিক ক্রমাঙ্ক সব থেকে কম H, পারমাণবিক ক্রমাঙ্ক 1, তো এর কিন্তু র্যাঙ্ক হবে সব থেকে লোয়েস্ট, ঠিক আছে। মানে যতগুলো এলিমেন্ট লেগে থাকুক, কার্বন না থেকে যদি অন্য কোনো পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে, বা হেক্সাভ্যালেন্ট যে কোনো এলিমেন্টই থাকুক না কেন, তাদের যতগুলি বাহু হোক না কেন তার মধ্যে কিন্তু হাইড্রোজেনই সবার লাস্টে আসবে। হাইড্রোজেন কি জন্য লাস্টে আসবে না, হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1, ঠিক আছে। তা যতগুলো আমাদের পর্যায় সারণী অনুযায়ী যতগুলো এলিমেন্ট আমাদের হাতে এখন অবধি রয়েছে সেই যতগুলো এলিমেন্টই থাকুক তাদের র্যাঙ্কিং অনুযায়ী যে যত বেশি বড় র্যাঙ্কিংয়ের এলিমেন্ট, যে যত বড় খেলোয়াড় সেই কিন্তু এখানে 1 নম্বর র্যাঙ্ক পেতে পারে, ঠিক আছে। তো সেই রকম ব্যাপারটা। তো আমরা এখানে দেখে নিই যে যদি আমরা পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী যদি পিরিয়ডিক টেবিল দেখি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, অনেকগুলো আমরা 20 পর্যন্ত সাধারণভাবে মুখস্থ রাখি ক্লাস 10 অবধি, তারপর আমরা 30 অবধি যাই। তো এখানে যদি আমরা 30 অবধি যাওয়ার দরকার নেই, 10 অবধিও দেখি, তাহলে আমাদের 10-এর মধ্যে কিন্তু এখানে কাইরাল কার্বনের সঙ্গে যুক্ত প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু আমরা পজিশন পেয়ে যাবো। কীভাবে না, হাইড্রোজেন, হিলিয়াম, হাইড্রোজেন তো সবার প্রথমেই চলে এলো, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, কার্বন 6 নম্বর, তারপর হচ্ছে যে অক্সিজেন 8 নম্বর, নাইট্রোজেন, অক্সিজেন, তো অক্সিজেন হচ্ছে গিয়ে 8 নম্বর। তো এখানে তাহলে র্যাঙ্কিং কার 1 হওয়া উচিত তোমাদের মতে বলা, যেটা বলবে যে যার, আমরা কি বললাম যে যার পারমাণবিক ক্রমাঙ্ক হাই, যত হাই সে কিন্তু তত এগিয়ে যাবে। তো আমরা যদি অক্সিজেনকে দেখি, এখানে আমি অ্যারো করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় যে কোনটা র্যাঙ্কিং আমরা করছি,
ঠিক আছে, এই যে প্রথম এলিমেন্টটা লেগে রয়েছে সেইটারই আমরা কিন্তু র্যাঙ্কিং সেই বেসিসেই করবো। ঠিক আছে, প্রবলেম্যাটিক জিনিস একটা আসবে, সেটা তোমরা অলরেডি হয়তো অনেকে আঁচ করে ফেলেছে, সেটা কি জিনিস না, এই যে এক, এটাকে আমরা তো এক হিসেবে চিন্তা করে দিলাম কারণ এটা অক্সিজেন লেগে রয়েছে, অক্সিজেন আর 4টে এলিমেন্টের মধ্যে একটাতেও নেই যেটা ডাইরেক্ট কার্বনের সঙ্গে লেগে রয়েছে। তারপর একটা প্রবলেম আছে যে দুটোতে কার্বন আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে র্যাঙ্কিংটা করবো, না যেই দুটো কার্বন চলে এলো একই কার্বন মানে দুই ক্ষেত্রে একই এলিমেন্ট চলে এলো, তখন আমরা তার পরের এলিমেন্টে শিফট হয়ে যাব। পরের এলিমেন্টে শিফট হয়ে গেলে তাহলে অক্সিজেন আর এদিকে হাইড্রোজেন, স্বাভাবিকভাবে আমরা জানি যে হাইড্রোজেনের যে পারমাণবিক ক্রমাঙ্ক কম আর অক্সিজেনের বেশি, তাহলে এক্ষেত্রে অক্সিজেন বেশি নাম্বার পেয়ে যাচ্ছে, তাই আমরা একে কি দিলাম, 2 নম্বর র্যাঙ্ক দিয়ে দিলাম। তারপর আমরা যে র্যাঙ্কটা দেবো সেটা হচ্ছে 3 নম্বর র্যাঙ্ক কাকে দেবো না, CH3, কারণটা খুবই স্বাভাবিক। আর 4 নম্বর আমরা সবার প্রথমে বলেছিলাম যে যেহেতু যত এলিমেন্টই থাকুক হাইড্রোজেন দেখলে চোখ বুঝে লাস্ট র্যাঙ্কটা শুধুমাত্র তারই হবে। ঠিক আছে, তা আমরা এত কিছু করছি কেন, এই যে বেসিস আমরা যে র্যাঙ্কিংটা করলাম কিসের ওপর বেস করে না, অ্যাটমিক নাম্বারের ওপর বেস করে, তো এটা করলাম কি জন্য, তা এটার কারণ হচ্ছে আমাদেরকে করতে হবে RS নোমেনক্লেচার। RS নোমেনক্লেচারটা কীভাবে করব, তো সবার প্রথমে আমাদেরকে নজর করতে হবে র্যাঙ্কিং করা ভালো করে প্র্যাকটিস করতে হবে, যে এটা আমার নোট বানাতে গিয়ে নিজেরও অনেকবার ভুল হয়েছে স্যারের কাছে ক্লাস করতে গিয়ে, তো ভুলটা স্বাভাবিক হওয়াটা। তো এভাবে আমাদের কী করতে হবে না, এগোতে হবে। এগুলাম কি জন্য না, RS নোমেনক্লেচার করবো বলে। RS নোমেনক্লেচারের যে মেন নিয়ম সেটা হচ্ছে কি, আমাদের এই যে র্যাঙ্কিংটা হলো হাইড্রোজেন নাও থাকতে পারে, ঠিক আছে, তা সেক্ষেত্রে আমাদের কিন্তু যে র্যাঙ্কিংটা সেটা ভালোভাবে করতে হবে, তবে কিন্তু আমরা সঠিকভাবে নোমেনক্লেচার করতে পারবো। তো এখানে যে সব থেকে লোয়েস্ট যার র্যাঙ্ক রয়েছে সেই র্যাঙ্ক অনুযায়ী আমাদের কিন্তু নোমেনক্লেচারটা করতে হবে। কীভাবে না, এই যে আমরা এতক্ষণ ধরে প্র্যাকটিস করলাম, এতগুলো স্ট্রাকচার 8খানা স্ট্রাকচার আঁকলাম, কি করে না, এই যে কার্যকারী গ্রুপগুলো রয়েছে তাদের যে কোনো একটা পজিশনকে আমরা স্থির ধরলাম, বাকিগুলোকে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালাম, তাই তো। তা এদের মধ্যে দেখো এই যে এখানে আমরা র্যাঙ্কিং করলাম, সেই র্যাঙ্কিংগুলো এক্ষেত্রেও কাজে আসবে। তো আমাদের এবার শিখতে হবে RS নোমেনক্লেচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে কম, এই যে অ্যাটমিক নাম্বার অনুযায়ী র্যাঙ্কিং করলাম তার মধ্যে সব থেকে কম বা সব থেকে পিছিয়ে কি, হাইড্রোজেন, কারণ তার অ্যাটমিক নাম্বার 1, তো এক্ষেত্রে 4 হচ্ছে তার র্যাঙ্কিং। আর ফার্স্ট হচ্ছে OH, কারণ অক্সিজেন রয়েছে, তার পারমাণবিক ক্রমাঙ্ক 8, তো এইভাবে সে রয়েছে ফার্স্ট পজিশনে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে স্ট্রাকচারটা সেমভাবে আরেকবার এঁকে দেখিয়ে দিই। এই যে সব থেকে কম যে যে কম র্যাঙ্কিংয়ে যে এলিমেন্টটা রয়েছে, যে কার্যকারী গ্রুপটা রয়েছে, এলিমেন্ট বলা ভুল, কার্যকারী গ্রুপটা রয়েছে, তাকে আমাদেরকে ফিক্সড ধরতে, তাদের পজিশনটাকে আমাকে ফিক্সড ধরতে হবে। এইচকে আমরা ফিক্সড ধরলাম, ঠিক আছে। আর বাকি যে সমস্ত এলিমেন্টগুলো বা কার্যকারী গ্রুপগুলো রয়েছে, বারবার এলিমেন্ট বলে ফেলছি তার জন্য সরি, তো সেগুলোকে আমাকে বারবার লিখতে হচ্ছে। তো এবার যদি লিখি OH CH3, যত সম্ভব এটাই ছিল, COOH, ঠিক আছে। এবার দেখতে হবে যে হাইড্রোজেনটা ফিক্সড রেখে আমি যদি দেখি, আমি সুবিধাতে খাতাটাকে একবার ঘুরিয়ে নিচ্ছি, তাহলে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ বলতে সুবিধা হবে, ঠিক আছে। ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে কীরকম জিনিসটা দেখাচ্ছে দেখো, ক্লকওয়াইজ যদি ঘোরাই তাহলে এইভাবে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এইভাবে যাবে। তাহলে এবার আমাকে একটা জিনিস বলতে হবে যে হাইড্রোজেনটা যেটা রয়েছে সেটা আমরা এই এতগুলো 8খানা স্ট্রাকচার রাখলাম, 8খানা স্ট্রাকচার 9খানা স্ট্রাকচার আমাদের এই একটা পেজের মধ্যে রয়েছে, সেইখানের মধ্যে হাইড্রোজেনটা কবার হরাইজন্টাল পজিশনে রয়েছে, কতবার ভার্টিক্যাল পজিশনে রয়েছে, মানে কতবার আমাদের এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে যদি আমরা ধরি, এখানে একটা এক্স ধরি একটা ওয়াই ধরি, তো কতবার এক্স অ্যাক্সিসে রয়েছে, কতবার ওয়াই অ্যাক্সিসে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে অনেকবারই এক্স অ্যাক্সিসে পজিশন পেয়েছে হাইড্রোজেন, সব থেকে ভালো যদি খুঁজি এইখানে মেন একটা স্ট্রাকচার, যে মেন স্ট্রাকচার ছিল সেখানেই পেয়েছে, আবার এখানে 1 নম্বরে পেয়েছে, 6 নম্বরে আছে, 7 8 দুটোতেই আছে। আবার যদি আমরা দেখতে চাই যে কতবার ভার্টিক্যাল অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে রয়েছে কতবার, তো সর্বপ্রথম আমরা এখানে একটা পজিশন পাচ্ছি, এখানে একটা পজিশন পাচ্ছি, এখানে একটা পজিশন পাচ্ছি, এখানে। তো এইভাবে আমাদের কিন্তু অনেকগুলো সেম স্ট্রাকচার, অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারগুলোর মধ্যে ডিফারেন্স কিছু না, তাদের সংকেত করলে সেই একই ধরনের সংকেত তৈরি হবে, ঠিক আছে। ফর্মুলা যদি আমরা লিখি নোমেনক্লেচার করে, তাদের সবগুলোরই কিন্তু ফর্মুলা এক, কিন্তু আমরা কিসের বেসিস এখানে ডিফাইন করছি না, যে কার্যকারী গ্রুপগুলো রয়েছে তাদের পজিশন অনুযায়ী ডিফাইন করার চেষ্টা করছি। তো এগুলোকে আমরা এভাবে ডিফাইন করছি। তো COOH এগুলো আমরা সব দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কার্যকারী গ্রুপ বিভিন্ন পজিশন রয়েছে, কিন্তু আমাদের এখানে মূল লক্ষ্য করার যে বিষয় সেটা হচ্ছে হাইড্রোজেন, কারণ
হাইড্রোজেনের কিন্তু র্যাঙ্কিং এখানে পারমাণবিক ক্রমাঙ্ক হিসাবে সব থেকে লোয়েস্ট, তার কাজেই আমাকে মেন স্ট্রাকচার আরএস নোমেনক্লেচারের ক্ষেত্রে তাকেই তার পজিশনটাকে কনস্ট্যান্ট ধরতে হবে। কীভাবে কনস্ট্যান্ট ধরবো না, আমরা এই যে স্ট্রাকচারটা দেখতে পেলাম একটা প্লাস চিহ্নের মতো স্ট্রাকচার, এখান থেকে দেখে একটা জিনিসে শিওর হলাম যে হাইড্রোজেনের পজিশন হয় ভার্টিক্যাল অ্যাক্সিসে নাহলে হরাইজন্টাল অ্যাক্সিসে। ভার্টিক্যাল অ্যাক্সিসে হলে হয় ওপরে নাহলে নিচে, তার মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর হরাইজন্টাল অ্যাক্সিসে কি না ডান দিকে নাহলে বাঁ দিকে, মানে বাঁ দিকে নাহলে ডান দিকে, যে কোনো একটা দিকে হবে, সেটা তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। মূল যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে সেটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে না হরাইজন্টাল অ্যাক্সিসে আছে, তার উপরে ডিফাইন করে আমাদের একটা নতুন ধরনের রুলস শিখতে হবে। সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা এতক্ষণ ধরে কার্যকারী গ্রুপগুলোকে আমরা একটা পজিশন ফিক্স রেখে একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ বললাম, এক্ষেত্রে আমাদের মূল যে স্থির বিষয়, যে স্ট্রাকচারটা স্থির থাকবে, স্ট্রাকচার যে কার্যকারী গ্রুপটা স্থির থাকবে সেটা হচ্ছে কি না হাইড্রোজেন। তো সবার প্রথমে আমি একটা জিনিস বলি যে আমরা এখানে প্রথমে ভার্টিক্যাল অ্যাক্সিসটা দেখিনি, এক্ষেত্রে আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে এইচটা রয়েছে। তো এই স্ট্রাকচারটা আমরা পড়ে যাচ্ছি, সবার প্রথমে পরপর ক্রমানুযায়ী শিখবো, যেভাবে আমি শিখেছি সেভাবেই শেখানোর চেষ্টা করছি যেহেতু স্যারের কাছ থেকে শেখা। তো যখন আমরা লিখে রাখছি একবারে পয়েন্ট করে দিচ্ছি যে এই যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে, ঠিক আছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে আছে, ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকছে, তো এক্ষেত্রে আমাদের অ্যাটমিক নাম্বার অনুযায়ী যে স্ট্রাকচারটা আমরা পেয়েছিলাম সেই স্ট্রাকচারেতে কার সব থেকে র্যাঙ্কিং পিছিয়ে, হাইড্রোজেনের। দেখো আমরা যদি একটা ভার্টিক্যাল অ্যাক্সিসে যদি আমরা এইচ কল্পনা করি, তাহলে আমাদের যে কোনো একটা স্ট্রাকচার, ওখানে 8টা স্ট্রাকচারের মধ্যে আমরা যে আগের পাতায় করলাম 8টা স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা স্ট্রাকচার নিলেই হবে। তো আমি এখান থেকে নিতে পারি হচ্ছে গিয়ে 5 নম্বর স্ট্রাকচার, যেটা তোমরা আগের পাতায় দেখলে 5 নম্বর স্ট্রাকচার, এই যে, আর বাবা টেবিলটা খুব সমস্যা, কোনে কোনে আটকে যাচ্ছে খাতাগুলো। তো এই যে 5 নম্বর যে স্ট্রাকচারটা তোমাদের নিজেদের খাতায় যদি র্যাঙ্কিং করতে হবে, তাহলে 5 নম্বর স্ট্রাকচারটাকে নিয়ে এবার আমরা কাজ করবো কীভাবে না, এইচ OH COOH CH3, ঠিক আছে। তো এদের ভার্টিক্যাল অ্যাক্সিসে আমাদের এইচ রয়েছে, এইচটা কিন্তু নিচে থাকুক ওপরে থাকুক কোনো ফ্যাক্টর নয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের সব থেকে যে জিনিসটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে কি না, এইচটা ভার্টিক্যাল অ্যাক্সিস আছে কিনা সেটা আমাদের খালি লক্ষ্য রাখতে হবে। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে না, এইচকে কনস্ট্যান্ট রেখে, এইচের পজিশনটাকে কনস্ট্যান্ট রেখে এইবার যে বাকি কার্যকারী গ্রুপগুলো রয়েছে সেগুলোকে একবার ক্লকওয়াইজ ঘোরাতে হবে, একবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে, ঠিক আছে। তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। অ্যান্টি ক্লকওয়াইজ কীভাবে ঘোরাবো, এবার দেখো আমাদের নামকরণটা কী করবো না, আর এবং এস, আমরা সবার প্রথমে বললাম RS নোমেনক্লেচার। RS নোমেনক্লেচারটা কীরকম হবে না, যদি এই যে এইচটাকে কনস্ট্যান্ট রাখি, দিয়ে র্যাঙ্কিংগুলো আমরা সাজাই। আবার দেখো আমরা আগেরবার র্যাঙ্কিং কী করলাম, এটা ছিল 4 নম্বর, এটা ছিল 1 নম্বর, এটা ছিল 2 নম্বর, আর এটা ছিল 3 নম্বর। আমরা যদি এটা ঘড়ি আঁকি স্বাভাবিকভাবে 1 2 3 4 মানে 12 3 6 9, এভাবে তোমরা যদি কল্পনা করো তাহলে ঘড়িটা দাঁড়াচ্ছে এরকম, যেখানে 12 পজিশনে রয়েছে 4, ঠিক আছে, 3 পজিশনে রয়েছে 2, 6 পজিশনে রয়েছে 3, আর 1 পজিশনে 9 পজিশনে রয়েছে 1। তাহলে তোমরা একটা স্বাভাবিকভাবে ঘড়ি কল্পনা করো, সেই ঘড়ির মধ্যে কিন্তু আমরা এই যে স্ট্রাকচারের পজিশনগুলো অনুযায়ী একটা কল্পনা করলাম, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3, আমরা যদি ক্রমানুযায়ী যাই 1 থেকে 2 থেকে 3, 4 নম্বরটাকে আমাদের এই স্ট্রাকচারে অন্তর্ভুক্ত করলে হবে না, ওটা হাতে রাখা থাক, ওর পজিশন আমরা ফিক্সড, ওর পজিশন সবসময় 12তেই আছে যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে, ঠিক আছে। আমি কি বললাম, ওপরে থাকুক বা নিচে থাকুক তাতে কোনো ফ্যাক্টর নেই, কারণ নিচে থাকলে আমরা 6 পজিশন ঘড়িকে উল্টো দিলে সেই একই জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তো এরকমই দাঁড়াচ্ছে ব্যাপারটা। তো 1 2 3 আমরা যদি দেখি তাহলে এটা কোন দিকে যাচ্ছে বলে তোমাদের মনে হয়, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? খুব স্বাভাবিকভাবে একটুখানি চিন্তা করলেই বোঝা যাচ্ছে যে এটা ক্লকওয়াইজ ঘুরছে। দেখো 1 2 3, এই 1 2 3 নাম্বারগুলো নিয়ে কিন্তু বারবার বলছি কনফিউজ হলে চলবে না। আমরা এখানে স্ট্রাকচারের যে নাম্বারগুলো দিলাম সেই স্ট্রাকচারের নাম্বারগুলো কিন্তু আমরা কোনো মতেই হিসাব করবো না, এই যে স্ট্রাকচার 1 2 3 4 এগুলোকে চিন্তা বাদ দাও। এই যে মেন র্যাঙ্কিংটা করলাম যেটা কি ছিল না অ্যাটমিক নাম্বারের উপর বেস করেছিল, সেই স্ট্রাকচারটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কার র্যাঙ্কিংটা কী ছিল। 1 2 3 সুবিধার্থে আমি এখানে আবার লিখে দিলাম। তো যদি এইচ, এবারে মূল যে থিওরিটা বলছে সেটা বলছে যে IUPAC বলছে যে এইচ যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে তখন যদি যে বাকি এলিমেন্টগুলো রয়েছে তাদের পজিশন যদি ক্লকওয়াইজ যায় 1 2 3, পরপর র্যাঙ্কিংগুলো যদি 1 2 3 যদি আমাদের ক্লকওয়াইজ যায়, যখন কখন না এইচ যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে রয়েছে, ভার্টিক্যাল অ্যাক্সিসের টপে হোক ডাউন হোক যখনই হোক যেখানেই হোক, যদি 1 2 3 পরপর দেখি এবং সেক্ষেত্রে যদি স্ট্রাকচারটা ক্লকওয়াইজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে ভার্টিক্যাল অ্যাক্সিসে আর, ঠিক আছে।
আর যদি এটা কোনো মতে কোনো কারণে যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়, তখন কিন্তু আমাদের এটা হয়ে যাবে এস। আর স্ট্রাকচার, এস স্ট্রাকচার, এটাই হচ্ছে টোটাল একটা আর এস নোমেনক্লেচারের একটা মুখ্য বা খসড়া ধারণা, ঠিক আছে? তো রাফ একটা স্কেচ বলে দিতে পারো, নোটটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে যদি আমরা আরেকটা স্ট্রাকচার নিই, দেখো আমি মেন স্ট্রাকচার যেটা আমাদের একদম স্টার্টিংয়ে এঁকেছিলাম, আমি বলেছিলাম যেটা এম র্যাঙ্কিং দিয়ে রাখলাম, সেই স্ট্রাকচার বা সব থেকে ভালো এই যে সেম একই তো স্ট্রাকচার, এটাও তো মেন স্ট্রাকচার, তাই না? তো এইচকে যদি আমরা এই পজিশন নিই, দেখো আমি কি বলেছিলাম যে একটা নেবো ভার্টিক্যাল, একটা হরাইজন্টালে। তো এখানে ভার্টিক্যাল নেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচ্ছি হরাইজন্টাল। এই যখন হরাইজন্টাল পজিশনে রয়েছে, হরাইজন্টাল অ্যাক্সিসে, ঠিক আছে? তো এবার আমাদের দেখো এইচ, এখানে ওপরে হবে সি ডবল এইচ, তোমরা ওপরে স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপরে। আর এখানে হয়ে যাবে হচ্ছে গিয়ে ওএইচ, আর এক্ষেত্রে CH3। তো হাইড্রোজেনের তো 4, তো এর পজিশন ফিক্স থাকবে। আর তারপরে র্যাঙ্কিংগুলো আমরা করে নেবো, এই হচ্ছে 1, এ হচ্ছে 3, আর এ হচ্ছে 2। তাহলে এবার যদি আমরা ঘড়ি আঁকি, তাহলে তোমাদের স্বাভাবিকভাবে তোমরা নিজেরা আগে খাতায় ট্রাই করে নিতে পারো, আমার করার আগে ভিডিওটা পজ করে, যেটা খুশি। তো আমরা যদি আবার একটা ঘড়ি আঁকি, এইচের পজিশনটাকে এখানে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি 9, মানে 9-এর ঘরে, ঘড়ির কাটার যে র্যাঙ্কিং রয়েছে সেই অনুযায়ী 9-এর ঘরে কিন্তু হাইড্রোজেন রয়েছে। আর এক্ষেত্রে রয়েছে CH3টা এখানে, মানে 3, 1, 2। স্বাভাবিকভাবে দেখে তোমাদের কি মনে হচ্ছে, যে এটা কি হতে পারে, মানে র্যাঙ্কিংটা 1 থেকে 2 থেকে 3 যেতে গেলে কি করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজলি যেতে হবে না ক্লকওয়াইজলি যেতে হবে? স্বাভাবিকভাবে অ্যান্টি ক্লকওয়াইজলি, কারণ ঘড়ির কাটার বিপরীত দিকে 1, তারপরে 2, তারপরে 3। তাহলে এবার আমাদের মনে কি আসতে পারে, যে এটা একটা এস স্ট্রাকচার, কিন্তু এটা নয়। মানে আমরা যদি এটাকে এস লিখি তাহলে কিন্তু এটা ভুল হবে। কেন? এইখানে মাথায় রাখার মতো বিষয় যে ভার্টিক্যাল আর হরাইজন্টালের পার্থক্যই এটা, ঠিক আছে? সেটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে, যে স্যার যতটা দেখিয়েছে আমি সেইভাবেই বোঝাতে পারবো শুধুমাত্র। তো মানে আমার যতটা বোঝা, আমার যতটা মাথার মধ্যে যতটা বোঝার লিমিট এসছে, ততটা আমি শুধু বোঝাতে পারবো। তো যখন স্বাভাবিকভাবে মাথায় এইটা ঢুকিয়ে নিতে হবে যে এই যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকবে, তখন যদি রোটেশনটা, মানে আমরা রোটেট করবো, রোটেশনটা যদি ক্লকওয়াইজলি 1, 2, 3 এরকম করে হয়, সেক্ষেত্রে ভার্টিক্যাল অ্যাক্সিসের ক্ষেত্রে তার স্ট্রাকচারের নাম হবে আর। যদি কোনো কারণে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যায়, ঠিক আছে, মানে যদি স্ট্রাকচারটা এই দিকে ঘোরে, কার ক্ষেত্রে? ভার্টিক্যাল অ্যাক্সিসের ক্ষেত্রে এইরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে এই স্ট্রাকচারটার নাম হবে এস। আর হরাইজন্টাল অ্যাক্সিসে সম্পূর্ণ উল্টো রূপে চলে যাবে, মানে যদি রোটেশনটা কোনো কারণে অ্যান্টি ক্লকওয়াইজ হয় এবং এই যদি হরাইজন্টাল অ্যাক্সিসে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু হয়ে যাবে স্ট্রাকচার আর। আর যদি ক্লকওয়াইজ ঘোরে, ঠিক আছে, 1, 2, 3 এইগুলো যদি ক্লকওয়াইজলি ঘোরে, সেটা কিন্তু এস স্ট্রাকচার নামে নামাঙ্কিত হবে বা চিহ্নিত হবে, ঠিক আছে? তো মেন যে নোট, সেটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো 2 হাইড্রক্সিমিথেন, এই তো প্রথম পাতায় যে আমি স্ট্রাকচারগুলো আঁকলাম, এক্ষেত্রে আমি এখানে পয়েন্ট আউট করে রেখেছিলাম যেটা কাইরাল কার্বন। র্যাঙ্কিংগুলো আমি বিভিন্ন আলাদা আলাদা কালি দিয়ে মার্ক করে রেখেছিলাম, র্যাঙ্কিং অন দ্য বেসিস অফ অ্যাটমিক নাম্বার লিখে রেখেছি, যাতে পরে আমার বুঝতে সুবিধা হয় ভিডিওটা বানানো, সেই জন্যে। তো আর এস নোমেনক্লেচার আমরা দেখতে পাচ্ছি, আমি বারবার তো ক্যামেরা স্ট্যান্ডটা এদিক ওদিক করতে পারবো না। তো এইগুলো কিছু নয়, সবার প্রথমে আমাদের যে থিওরি পার্ট সেটা হচ্ছে এইটা, না এইচকে ফিক্স ধরে এগোতে হবে। এইচকে কেন ফিক্স ধরতে হবে? এখানে আমার লেখার সামান্য ভুল হলো, এখানে আমাকে লিখতে হতো লোয়েস্ট র্যাঙ্কড, ঠিক আছে, লোয়েস্ট র্যাঙ্ক, লোয়েস্ট র্যাঙ্ক 1, 2, 3, 4, 5, 6 যতই থাকুক, সব থেকে লো 4 এক্ষেত্রে আমাদের পেয়েছিলাম। তো লোয়েস্ট র্যাঙ্ককে আমাদের কী করতে হবে, না ফিক্সড ধরতে হবে তার পজিশনটাকে, ঠিক আছে? আর আমাদের অ্যাটমিক নাম্বার অনুযায়ী সেই র্যাঙ্কিংটা করতে হবে, যেটা তোমরা অনেকভাবে ভালোভাবে বুঝে গেছো। তো আমি এখানে লিখে রেখেছি সব, তোমাদের যেটা সুবিধা সেটা করবে। এই যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকে যে কোনো দিকে, এই যে কোনো দিকে কথাটা বললাম, মানে কি এই যদি এখানে থাকে বা CH3 পজিশনে এইচ থাকে, CH3 জায়গায় এইচের জায়গায় CH3 চলে যাবে, তারপর সে একই দাঁড়াচ্ছে, ঠিক আছে? তোমরা ট্রাই করেও দেখতে পারো, কারণ এখানে স্ট্রাকচার তো 8টা স্ট্রাকচার আমরা এমনি এমনি আঁকিনি, এখানে 8টা স্ট্রাকচারের মধ্যেই কিন্তু যথাসম্ভব এই 8টা স্ট্রাকচার, তার বেশি হতে পারে না, ঠিক আছে? আমরা ডায়াগোনালি তো আর কোনো অ্যাক্সিস এখনো মানে ডায়াগোনালি অ্যাক্সিস অনুযায়ী তো কিছু জানি, তবে যতগুলো স্ট্রেট অ্যাক্সিস রয়েছে সেই স্ট্রেট অ্যাক্সিস অনুযায়ী কিন্তু এই 8টা সম্ভব। তো ওই 8টার মধ্যে আমরা প্রথমে নিয়েছিলাম 5 নম্বর স্ট্রাকচারটা। 5 নম্বর স্ট্রাকচারটাকে দেখে নিয়েছিলাম যে কীভাবে যাচ্ছে। দেখো এইচকে যদি আমরা ফিক্স ধরি 1, 2, 3 ক্লকওয়াইজ, তাই তো? তাহলে এখানে দেখো আমি লিখে রেখেছি আর দ্য রোটেশন ইজ ক্লকওয়াইজ, ঠিক আছে?
তারপর হচ্ছে এস, দ্য রোটেশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। এসের রোটেশন কীরকম না, যদি আমরা হাইড্রোজেনটাকে এখানে রাখি, একটা স্ট্রাকচার তোমরা যদি নিয়েই দেখো যে 1 2 3 4, 1 2 3 4 মানে 1 2 3 কীভাবে যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে এই স্ট্রাকচারটা রয়েছে 4 নম্বর স্ট্রাকচার, তার সেক্ষেত্রে দেখো এইচটাকে আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসে পেয়েছি, অবশ্যই ভার্টিক্যাল অ্যাক্সিসে পেয়েছি, উপর নিচ কোনো ম্যাটার করে না। র্যাঙ্কিং অনুযায়ী যদি আমরা দেখি 1, তাই তো, ওপস সরি 4 নম্বর নয়, 4 নম্বর নয়। তো স্বাভাবিকভাবে আমার একটা ভুল হয়েছে, সেই ভুলটা কি না, ভুলটা মানে অন্য কিছুই না, যে বোঝার ভুল, মানে এই যে পজিশনগুলো রয়েছে প্রত্যেকটা কার্যকরী গ্রুপে, সেই কার্যকরী গ্রুপের এক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ স্ট্রাকচার পাওয়াটা একটু মুশকিলের ব্যাপার। কিন্তু যদি কোনো কারণে অ্যান্টি ক্লকওয়াইজ স্ট্রাকচার চলে আসে 1 2 3 তার বেশি, ঠিক আছে, তখন তার বেশি যখনই কার্যকরী গ্রুপ থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ পাওয়াটা ধারণ মানে চান্সটা সেটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে উদাহরণ দিয়ে দেখব। তো আরএস নোমেনক্লেচারের যে মূল তত্ত্ব সেটা আমরা আগে দেখিনি আরেকবার, কি না, এইচ যখন ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকছে তখন, আর যদি মানে যখন এইচ ভার্টিক্যাল অ্যাক্সিসে থাকছে তখন যদি র্যাঙ্কিং অনুযায়ী 1 2 3 ক্লকওয়াইজ হয়, সেক্ষেত্রে আমরা তার নামকরণ করব। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোনো কারণে হয় তখন সেক্ষেত্রে আমরা নামকরণ করব এস। যদি এইচ হরাইজন্টালে থাকে, হরাইজন্টাল অ্যাক্সিসে থাকে, তখন সেক্ষেত্রে আমরা যদি আমরা এই যে পজিশনটাকে ফিক্সড রেখে যদি আমরা ঘড়ি এঁকে সেটাকে আমরা যদি আবার 1 2 3 র্যাঙ্কিং করার চেষ্টা করি, তাহলে আর এর রোটেশন যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় এক্ষেত্রে উল্টে যাবে, কী হয়ে যাবে না, আর হয়ে যাবে, আর রোটেশন যদি ক্লকওয়াইজ হয় তাহলে এস হয়ে যাবে। তো আর এস নোমেনক্লেচার এই অবধি। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি আর এস নোমেনক্লেচার 3D থেকে কীভাবে করতে হয়, এবং আরেকটু আমরা কতগুলো প্রবলেম সলভ করবো। অলরেডি এই ভিডিওটা 26 মিনিট অনেক লম্বা হয়ে গেছে, তো এটাকে আর লম্বা করবো না। সো থ্যাংক ইউ।